হাসি খুশির মধ্য দিয়েই দিন কাটছে দিলরুবা বানু বেগমের। তিনি মোটেই বদলাননি। মোহাম্মদ শাহ চলে যাওয়ার কারণে যে তার মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা দিয়েছে এমনটি কারো নজরে পড়েনি। আসি বলে ইমাম হাতিম শাহর মাকান থেকে বেরিয়ে গেলেন গাজী মোহাম্মদ শাহ। চাচার সাথে দেখা করেই ফিরে আসবেন তিনি। ফিরে এসে জবাব দেবেন দিলরুবা বানুর তত্ত্ব কথার, গিয়ে কিছুতেই হাওয়া হয়ে যাবেন না ইত্যাদি ওয়াদামাফিক কথা। দিলরুবা বানু মোহাম্মদ শাহর যাত্রাপথে চেয়ে রইলেন। বেরিয়ে গেলেন তিনি, কিন্তু আর এলেন না। সূর্যাস্ত কালতক দিলরুবা বানু একবার ভেতর একবার বাহির করলেন, কিন্তু মোহাম্মদ শাহ লাপাত্তা। মাগরিব নামাজান্তে শাহী মহলের চৌকি বাহিনীর প্রধান আব্দুল হাকিম সাহেব ইমাম হাতিম শাহ সাহেবের সাথে সাক্ষাৎ করতে এলেন অন্য এক প্রসঙ্গ নিয়ে। কথায় কথায় মোহাম্মদ শাহর কথা উঠলে তিনি বললেন, না, মোহাম্মদ শাহ এখানে আর নেই। আজ দ্বিপ্রহরের আগেই তিনি লখনৌতি ছেড়ে তাদের পাথরঘাটার আস্তানায় চলে গেছেন। দহলিজে বসে তারা কথাবার্তা বলছিলেন। ইমাম সাহেবের পাশে দিলরুবা বানু বেগমও উপবিষ্টা ছিলেন। এ খবরে ইমাম সাহেব স্তম্ভিত হয়ে গেলেন। তিনি বিস্মিত কণ্ঠে বললেন, সে কি, লখনৌতি ছেড়ে চলে গেছে মানে? তাদের তো জানে আগামীকাল যাওয়ার কথা। আজ মাগরিবের জামাতেও তাদের কয়েকজনকে মসজিদে আমি দেখেছি। জবাবে আব্দুল হাকিম বললেন, ঠিকই দেখেছেন আপনি। অর্ধেক ফৌজ নিয়ে গাজী ইসমাইল শাহ সাহেব এখন এই লখনৌতিতেই আছেন। আগামীকাল সকালে যাবেন এরা, আর অর্ধেক আজকেই চলে গেছে। বলেন কি, আজকেই চলে গেছে? জি, তাদের সাথে মোহাম্মদ শাহ আজকেই চলে গেছেন। ইমাম সাহেব ক্ষণিকের জন্যে নীরব হলেন। এরপর ধীরে ধীরে বললেন, কি ব্যাপার, আজকেই চলে যাবে হঠাৎ? এরকম তো কোনো কিছুই জানা নেই আমাদের। এর কারণ কিছু জানেন? জি না, তারা চলে গেলেন এটুকুই শুধু জানি। জানি মানে যেতে আমি দেখেছি। কেন গেলেন তা তো কিছু জানি না। জানেন না? না, বরং আমি তো ভেবেছি মোহাম্মদ শাহ গেলেন যখন, তখন আপনারাই তা জানেন। জি না, আমরা কিছুই জানি না। আজ সকালবেলা মোহাম্মদ শাহ তার চাচার তলব পেয়ে আসি বলে সেই যে বেরিয়ে গেছে আর ফিরে আসেনি। তাজ্জব, এ তো সত্যি একটা গোলমেলে ব্যাপার হয়ে গেল। এ যাবৎ আপনার এখানেই থাকলেন উনি, আর যাবার সময় কিছু বলে গেলেন না। এটা তো স্বাভাবিক ব্যাপার নয়। ইমাম সাহেব বললেন, হ্যাঁ, তাই তো দেখছি। এই দিলরুবাকে ধরা বাঁধা কথা দিয়ে গেল, চাচার সাথে কথা বলেই ফিরে আসবে এখানে। অথচ তা তো এলোই না, লখনৌতে ছেড়ে চলে গেল। সে কথাটা এসে একবার জানিয়ে গেল না আমাদের। এ কি করে হয়? ব্যাপারটা কি ঘটল কিছুই তো বুঝতে পারছি না আমি। আপনি সত্যি তাকে লখনৌতি থেকে চলে যেতে দেখেছেন? মানে ভুল দেখেননি তো? ভুল? হ্যাঁ, ভুল। মানে কাকে হয়তো কাকে মনে করেছেন? জিজ্ঞাসনেত্রে চেয়ে রইলেন ইমাম সাহেব। আব্দুল হাকিম সাহেব অতিশয় বিস্মিত হয়ে বললেন, কি বলছেন আপনি? ভুল হবে কেন? আমি তো বিদায় দিলাম ওদের। ওদের বিদায় করার দায়িত্ব আমার উপরেই ছিল। আমি কি আর জানি আপনারা কিছুই জানেন না? তাহলে তো আমি তাকে জিজ্ঞাসা করতাম হঠাৎ করে কেন যাচ্ছেন তিনি। ইমাম সাহেব আর প্রশ্ন তুললেন না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে শুধু বললেন, আশ্চর্য। দিলরুবা বানু নীরবে এদের কথা শুনে গেলেন, শুধু কোনো কথাই বললেন না। কিছুক্ষণ চুপচাপ কেটে গেল। আব্দুল হাকিম সাহেবই কথা বললেন আবার। তিনি বললেন, স্রেফ ওই বলেই চুপ করে থাকলে তো চলবে না ভাই সাহেব। তার মতো ছেলে আচরণ ইচ্ছে করে করেনি, এর পেছনে কিছু একটা আছে। অন্যমনস্ক ইমাম সাহেব নজর তুলে বললেন, জি, খোঁজ খবর নেন কিছু? ছেলেটাকে নিয়ে একটু অন্য ধরনের চিন্তাভাবনা মগজে আমার এসেছিল, কিন্তু হঠাৎ করে কি ঘটল ব্যাপারটা তো দেখার দরকার। আব্দুল হাকিম সাহেবের ইঙ্গিতপূর্ণ এ উক্তি শুনে ইমাম সাহেব আবার একটু সজাগ হয়ে উঠলেন। বললেন, হ্যাঁ, চিন্তাভাবনা তো আমারও মাথায় ছিল, কিন্তু। আলোচনার ধরন দেখে দিলরুবা বানু আসন থেকে উঠে দাঁড়ালেন এবং অন্দরের দিকে পা বাড়ালেন। তা দেখে আব্দুল হাকিম সাহেব তাকে উদ্দেশ্য করে বললেন, কি হলো মা, তুমি যাচ্ছ যে?
তুমি তো এ সম্বন্ধে কোনো কিছুই বললে না। দিলরুবা বানু ঘুরে দাঁড়ালেন, বললেন, কোন সম্বন্ধে চাচা? এই যে মোহাম্মদ শাহ এভাবে চলে গেলেন, সে সম্বন্ধে আমার কি বলার থাকবে? আশ্চর্য, কিছুই বলার নেই তোমার? চাচা যান, আপনারা অকারণে অতিরিক্ত চিন্তা ভাবনা শুরু করেছেন। একজন ভদ্রলোকের যা করা উচিত ছিল তা তিনি করেননি। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক করেননি, ব্যাস ফুরিয়ে গেল। এটা কোনো আসমান ভেঙে পড়ার মতো কোনো ঘটনা নয় যে এ নিয়ে এত ব্যস্ত হতে হবে সবাইকে। দিলরুবা বানুর বক্তব্যটা সুস্পষ্ট হল না, বরং কিছুটা ঘোলাটে হয়ে গেল। আব্দুল হাকিম সাহেব তাই ফের প্রশ্ন করলেন, কী রকম? ওদের ব্যাপার ওদের মধ্যেই থাক চাচা, আপনারা জানিয়ে আলাপ করতে বসেছেন, সে আলাপটাই সারুন, এ নিয়ে মাথা ঘামাতে যাবেন না। কিন্তু মা, চাচা, আজ না হোক দুদিন পরে এমনই সব জানা যাবে, ঢেকে রাখার ব্যাপার কিছু নয়। খামাখা ওদের ব্যাপার নিয়ে আমাদের এত ভেবে লাভ কি? আপনারা আপনাদের কাজ করুন। দিলরুবা বানু অন্দরের দিকে চলে গেলেন। এসব কথায় দিলরুবা বানু বিরক্তি বোধ করছেন, এ ব্যাপারটা মুরব্বিতয় বুঝলেন, কিন্তু মোহাম্মদ শাহর আচানক এই উধাও হওয়া নিয়ে যে দিলরুবা বানু পেরেশান আছেন খুব, এটা তারা পুরোপুরি অনুভব করতে পারলেন না। তারা সবিস্ময়ে একে অন্যের মুখের দিকে তাকালেন। দহলিজ থেকে দিলরুবা বানু নিজের কক্ষে চলে গেলেন। কক্ষে এসে আনমনে কয়েক কদম হাঁটলেন। এরপর বিছানায় এসে একটা কিতাব খুলে শুয়ে পড়লেন। কিছু সময় কেটে গেল। দিলরুবা বানু কিতাবের মধ্যে হারিয়ে দিলেন নিজেকে। তার পরিচারিকা ফুলবিবি খানিক পরে দ্রুতপদে তার কক্ষের দিকে ছুটে এলো। দরজায় পা দিয়ে দিলরুবাকে কিতাবের মধ্যে মশগুল দেখে সে হকচকিয়ে গেল। এ সময় দিলরুবার এই আচরণ তার কাছে অদ্ভুত মনে হলো। লহমাখানেক নীরবে দাঁড়িয়ে থাকার পর সে ধীরে ধীরে এগিয়ে এসে দিলরুবা বানুর দৃষ্টি আকর্ষণ করল। বলল, আপামনি। কিতাবে মুখ রেখে দিলরুবা বানু জবাব দিল, হুঁ। ফুলবিবি বলল, এসব কি শুনছি? কিতাব থেকে মুখ তুললেন দিলরুবা বানু বেগম। বললেন, কি সব? ওই সাহেব নাকি লখনৌতি থেকেই চলে গেছেন। কোন সাহেব? গাজী মোহাম্মদ শাহ সাহেব? হ্যাঁ, উনি নাকি লখনৌতিতে আর নেই। দিলরুবা বানু স্বাভাবিক কণ্ঠে বললেন, নেই তো নেই, তা আমি কি বলবো? আপনি যে তখন বললেন উনি ফিরে আসবেন আবার, আপনাকে কথা দিয়ে গেছেন। হ্যাঁ, সে কথাই তো ছিল। কথা দিয়েও এলেন না? সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এতে আমার কি করার আছে? সে কি, করার কিছু না থাকলেও আপনার ভাবনার কিছুই নেই? তার মতো লোক এমন একটা বেইমানি করবেন? দিলরুবা বানু রুষ্ট কণ্ঠে বললেন, ফুলবিবি শুধরে বলল, না মানে, কথা দিয়ে তার মতো লোক কথা রক্ষে করলেন না, এটা তো ফেলে দেওয়ার কথা নয়। তা যে নয় সে তো আমিও বুঝি, তবু যখন রক্ষে তিনি করেননি তখন তা নিয়ে হাত পা ছুঁড়ে লাভ আছে কিছু? তাজ্জববোধ তাই বলে অমনিভাবে চুপচাপ থাকতে পারছেন আপনি? আপনার দিলের মধ্যে কিছু এতে হচ্ছে না? হচ্ছে তো, হচ্ছে। মুখখানা করুণ করে ফুলবিবি ফের বলল, খুবই আফসোস হচ্ছে, তাই না আপা? মানে কষ্ট। এ দুনিয়ার মানুষগুলোই এরকম, আসি বলে যায় আর আসে না। এরা শুধু নিজের দিকটাই দেখে, অন্যের কথা ভাবেই না। কি বললে? আপনি যে কতটা আফসোস করবেন এ নিয়ে এটা উনি ভেবে দেখতেই গেলেন না। আফসোস? হ্যাঁ, আফসোসই তো। দিলে এমন দাগা দিলে? দিলরুবা বানু শক্ত কণ্ঠে বললেন, না, আফসোস আমার একটুও হচ্ছে না। সে কি, আফসোস হচ্ছে না আপনার? ফুলবিবি তাজ্জব হল। দিলরুবা বানু উদাস কণ্ঠে বললেন, না, একটুও না। আমার করুণা হচ্ছে। করুণা? লোকটার প্রতি কেবল করুণা হচ্ছে আমার। আহা বেচারা। সে কি আপা, লোকটা বড় কম বক্তরে ফুলবিবি। স্রেফ তকলিফটে তার এ জিন্দেগির একমাত্র পাওনা বোধ হয়। আপা, তার প্রতি আল্লাহ নারাজ হলে আমি চঞ্চল হয়ে কতটুকু কি করতে পারি বলো? একটু ইতস্তত করে ফুলবিবি ফের বলল, কিন্তু আপনি তো তাকে মহব্বত করেন আপা। দিলরুবা বানু ঝুটমুট জবাব দিল, তাতে কিছুই এসে যায় না।
তার ভাগ্য নিয়ে তিনি থাকুন, আমি থাকি আমারটা নিয়ে। মানুষের নসিব বদল করার যখন হাত ওই একজনের, তখন ফালতু হইচই আমার খুবই নাপছন্দ। আর এক দফা তাজ্জব হলো ফুলবিবি। বলল, তার মানে ওই যে উনি বরখেলাপ করলেন অদার, এতে আপনি খুশি হয়েছেন? নাখোশ হওয়ার মতো তেমন কিছু ঘটেছে বলে তো মনে হচ্ছে না আমার। তোমরা কেন এত গুরুত্ব দিচ্ছ এতে? ফুলবিবি নিথর হয়ে দাঁড়িয়ে রইল। পরে একটা নিঃশ্বাস ফেলে বলল, আপা, আপনি একটা কি? দিলরুবা বানু হেসে বললেন, কেন? মানুষ মানুষ আশ্চর্য। ফুলবিবি ধীরে ধীরে কক্ষ থেকে বেরিয়ে গেল। মোহাম্মদ শাহ চলে যাওয়ার দিন দুয়েক পরে ইমাম হাতিম শাহ একদিন বাইরে থেকে ম্লান মুখে টলতে টলতে এসে থপ করে বসে পড়লেন বাড়ির ভেতর। তা দেখে দিলরুবা বানু বেগম হন্তদন্ত হয়ে ছুটে এসে প্রশ্ন করলেন, কি হয়েছে আব্বা? আপনাকে এত পেরেশান বোধ হচ্ছে কেন? ইমাম সাহেব বিষণ্ণ কণ্ঠে বললেন, আজই আমি সব খবর পেলাম মা। সুলতান বাহাদুর নিজে আমাকে ডেকে তামাম কথা বললেন। দিলরুবা বানু প্রশ্ন করলেন, কোন কথা আব্বা? জবাবে ইমাম সাহেব বললেন, ওই যে গাজী মোহাম্মদ শাহর কথা। তার চাচা ওই দরবেশ সাহেবই তাকে জোর করে এখান থেকে আস্তানায় পাঠিয়ে দিয়েছেন। জোর করে মানে? ইমাম সাহেব সুলতানের মুখে যেসব কথা শুনেছিলেন তা সমস্তই দিলরুবাকে বয়ান করে শোনালেন। মোহাম্মদ শাহর সাথে দিলরুবার যে বিয়ের প্রস্তাব দরবেশের কাছে গিয়েছিল সে কথাও বললেন। এরপর তিনি বললেন, দলের আদর্শ আর শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে দরবেশ শাহ ইসমাইল গাজী সাহেব এই বিয়ের প্রস্তাব নাকচ করে মোহাম্মদ শাহকে সরাসরি আস্তানায় পাঠিয়ে দিয়েছেন। দলের শৃঙ্খলা আর দলপতির নির্দেশকে বড় করে দেখে সেও তখনই লখনৌতি ছেড়ে তাদের আস্তানায় চলে গেছে, আমাদের এখানে আসেনি। একটু দম নিয়ে ইমাম সাহেব ফের বললেন, তারা নাকি সকলেই স্বেচ্ছাসেবার উদ্দেশ্যে নিবেদিত প্রাণ, কারো সাথে কোথাও কোনো সম্পর্ক গড়ে তোলা তাদের আদর্শের পরিপন্থী, আর সে কারণেই তা করা তাদের জন্য নিষিদ্ধ। দলীয় কাজ কখনো কোনোদিন ফুরালে তখন কথা আলাদা, আর তাও সুদূর পরা হতো। সেজন্যেই আমাদের সাথে মোহাম্মদ শাহর কোনো সম্পর্ক রাখাটা বরদাস্ত করেননি গাজী শাহ ইসমাইল সাহেব। মোহাম্মদ শাহ তাই সে সম্পর্ক না রেখে অমনিভাবে চলে গেছে। গভীর মনোযোগ সহকারে দিলরুবা বানু পিতার তামাম কথা শুনলেন। পিতার কথা শুনে মুষড়ে পড়ার বদলে তিনি বেশ সজীব হয়ে উঠলেন এবং স্বাভাবিক কণ্ঠে বললেন, আচ্ছা, তাই এই ব্যাপার। আমি ভাবলাম না জানি কি না কি কারণ আছে এর পেছনে। ইমাম সাহেব এইরকম খেদের সাথে বললেন, এ কারণটা এইটা না ওইটা। বড় কথা তো এটা নয়, বড় কথা ছেলেটার সাথে তামাম সম্পর্ক শেষ হয়ে গেল আমাদের। দিলরুবা বানু অত্যন্ত সহজ কণ্ঠে বললেন, সম্পর্ক রাখা যদি কারো পক্ষে সম্ভবপর না হয় তাতে আমাদের নাখোশ হওয়ার কি আছে আব্বাজান? থাকুন না, তারা যেভাবে ইচ্ছা সেভাবে, এ নিয়ে এত পেরেশান হওয়ার দরকারটা কি? তা ঠিক, তা ঠিক। আর এজন্যই সুলতান তোর বিয়ের ব্যাপারে বললেন। সচকিত হয়ে উঠলেন দিলরুবা বানু বেগম। এবার তিনি তার কথার মধ্যে প্রশ্ন করলেন, আমার বিয়ের ব্যাপারে? কি বললেন তিনি সে ব্যাপারে? বললেন, সব ব্যবস্থা তিনিই করবেন, এ নিয়ে আমাকে চিন্তা করতে হবে না। ব্যাস, তাহলে তার ঝামেলাই কিছু রইল না। ও নিয়ে আর ভাবতে আপনি যাবেন না। আমার নিজের জন্য কোনো ভাবনা নেই মা, তোকে নিয়ে আমার যত ভাবনা। হয়তো দিলে কোনো চোট লাগতে পারে তোর। ঈষৎ হেসে দিলরুবা বানু বললেন, আমাকে নিয়ে কিছুই আপনি ভাবতে যাবেন না আব্বা। এত অল্পতে চোট লাগে না আমার দিলে। চোট লাগার মতো ঘটনা এটা নয় তেমন। দিলরুবা, দিল আমার একটুও খারাপ হয়নি, আমি বিলকুল ঠিক আছি আব্বা, আপনি অযথা চিন্তা ছেড়ে দিন। ইমাম সাহেব আশ্বস্ত হয়ে নিজের কক্ষে গমন করলেন। অতঃপর সত্যি সত্যি দেখা গেল দিলরুবা বানুর দিল এ কারণে একটুও খারাপ হয়নি, বরং সব সময় হাসি খুশির মধ্য দিয়ে দিন কাটছে তার। সেদিন বৃষ্টির দিন, মাঝে মাঝে অঝরে বর্ষণ হচ্ছে। টিপটিপ বৃষ্টিটাতে লেগে আছে সারাদিন। আহার বিরাম আনতে হাতে কোনো কাজ না থাকায় দিলরুবা বানু একটা কিতাব নিয়ে কুরসির উপর বসলেন এবং ফুলবিবিকে ডেকে কিতাব পড়ে শোনাতে লাগলেন। কিতাবটি একটা হালকা কিতাব, মনোরম এক উপাখ্যান। নায়িকার জন্য নায়ক কেমন অসাধ্য সাধন করছে সেই উপাখ্যান। অত্যন্ত সহজবোধ্য প্রাঞ্জল ভাষায় লেখা।
শুনতে আরম্ভ করে কাহিনীর মধ্যে ডুবে গেল ফুলবিবি। ফুলবিবি এ বাড়ির পরিচারিকা ফুলবিবি, কাঁচা বয়স, রুচি মার্জিত, সৎ, যৎসামান্য লেখাপড়াও জানে। ফলে নিঃসঙ্গ দিলরুবা বানু সহজেই সে সখীর পর্যায়ে চলে গেছে। বাড়ির আর 5টা দাসদাসীর কঠিন কাজ সব করে। ফুলবিবি গৃহিণীর মতো ঘর দৌড়টায় সামলায় শুধু, আর সঙ্গ দেয় দিলরুবাকে। জন্মগত দাসীবাদীও নয় সে, ভাগ্য বিপর্যয়ের দরুণী এ পেশায় এসেছে। সেপাই ফয়জুল্লাহ খান তাকে এনে এই মাকানে নিয়ে গেছেন। শাহী মহলে আশ্রয় পেয়ে বর্তে গেছে ফুলবিবি। আরও বর্তে গেছে সে দিলরুবার মতো সখীতুল্য হুজুর আইনের সঙ্গ পেয়ে। কিতাব পড়ছেন দিলরুবা বানু বেগম। ফুলবিবি নিবিষ্ট চিত্তে শুনছে। নায়ক নায়িকার মহব্বত চরম পর্যায়ে পৌঁছে গেছে। এমন সময় কিতাব থেকে মুখ তুললেন দিলরুবা। কিছুক্ষণ নীরব থেকে হঠাৎ তিনি ফুলবিবিকে প্রশ্ন করলেন, আচ্ছা ফুলবিবি, তুমি কি কখনো ভালোবেসেছ কাউকে? ফুলবিবি এর জন্য আদৌ তৈয়ার ছিল না। তার মন তখন কাহিনীর মধ্যে। আচানক এই প্রশ্ন ফুলবিবির দিলের গভীরে গেল না। সে মুখ তুলে বলল, জি। জিন্দেগিতে কারোর সাথে মহব্বত করেছ কোনো দিন? তখনও ফুলবিবির পুরো ঘোর কাটেনি। সে অমনিভাবেই বলল, মোহাব্বত? হ্যাঁ, কাউকে তুমি ভালোবেসেছ কখনো? এবার শরম পেল ফুলবিবি। মাথাটা নিচু করে সে স্মিত হাস্যে বলল, কি যে বলেন আপা, বলো না, ভালোবেসেছ কখনো? আবারও একই রকম স্মিত হাসি হেসে সে বলল, হুঁ, আমাদেরও জীবন, আর তার আবার ভালোবাসা। কেন, তোমাদের জীবন দোষ করল কি? মানুষ গরিব হলেই কি দিলে তার মহব্বত কিছু থাকে না? জি, মহব্বত তো ধনী গরিব মানে না, সবার দিলেই সমানভাবে থাকে। তাহলে কি হবে আপা? গরিব মানুষের মহব্বতের মূল্য আছে কিছু? না এটা বরদাস্ত করে কেউ? অর্থাৎ গরিবের দিলে প্রেম মহব্বত থাকাটা স্রেফ ঠাট্টার ব্যাপারই নয়, সেটা একটা সাংঘাতিক অপরাধ আর গুনাহ। যার ভাত নেই, কাপড় নেই, মাথা গোজার ঠাঁই নেই, তার দিলে মহব্বতের নামগন্ধ দেখলেই তো হইচই করে উঠবে সবাই, তেড়ে আসবে চোখ রাঙিয়ে। মহব্বত তার দিলে থাকতে আছে? তুমি কি বলছো? প্রেম মহব্বত বড় মানুষের ব্যাপার আপা, গরিব মানুষের শোভা পায় না। ফুলবিবির চোখ মুখ বিষাদের ছায়ায় আধার হয়ে গেল। সে মেঝের দিকে নজর রেখে চুপচাপ বসে রইল। এটা লক্ষ্য করে দিলরুবা বানু বেগম আরও বেশি আগ্রহী হয়ে উঠলেন। তিনি উৎসাহ ভরে বললেন, তার মানে তুমিও তাহলে কারোর সাথে মহব্বত কখনো করেছ নাকি? ফুলবিবি নীরব। দিলরুবা বানু ফের বললেন, তোমার কথা শুনেই মনে হচ্ছে তোমার দিলে চোট আছে একটা। নিশ্চয়ই তোমার মহব্বত ছিল কারোর সাথে। ফুলবিবি তবু নীরব হয়ে রইল। দিলরুবা বানু পিড়াপিড়ি শুরু করলেন। বললেন, বলো না, কথাটা কি ঠিক? মুখ তুলল ফুলবিবি, বলল, আপা। দিলরুবা বানু ফের বললেন, কথাটা কি ঠিক? ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে ফুলবিবি বলল, কি হবে আপা ও সব কথা শুনে? দিলরুবা বানু জিদ ধরল, বলল, কি হবে না হবে সেসব কথা পরে হবে, আগে তুমি বলো শুনি, আমার শোনার খুব শখ। ফুলবিবি তবুও ইতস্তত করতে লাগল। তা দেখে রুষ্ট হলেন দিলরুবা বানু। তিনি ক্ষুব্ধ কণ্ঠে বললেন, আহ ফুলবিবি, একটা অনুরোধ আমি করছি, আর তুমি তাতে গুরুত্বই কিছু দিচ্ছ না, স্রেফ এভাবে অগ্রাহ্য করে যাচ্ছ। না আপা, অগ্রাহ্য করব কেন? আপনার কথা অগ্রাহ্য করলে আমি গ্রাহ্য করব কার কথা? তাহলে বলো, কাউকে ভালোবেসেছ কখনো? জি। দিলরুবা বানুর মুখমণ্ডল উদ্ভাসিত হয়ে উঠল। তিনি উল্লাস ভরে বললেন, আচ্ছা, তা কি ব্যাপার একটু বলো তো শুনি। আপা, আরে দিলের কথা দিলের মধ্যে ঠেসে গুজে না রেখে মাঝে মাঝে প্রকাশ করলে বুকটা অনেক হালকা হয়। এরপর আর ফুলবিবি নীরব থাকতে পারল না। সে শুরু করল তার কাহিনী। বাপমায়ের এই এক সন্তান ফুলবিবি। বাপমায়ের অবস্থাও মোটামুটি বেশ সচ্ছল। ফুলবিবির নানা সাহেবের বাড়িটা কয়েক গা ফাঁকে। তার নানা সাহেবের বাড়ির পাশে মক্তব ছিল একটা। এ তল্লাটের একমাত্র মক্তব। বাপমায়েরা শখ করে ফুলবিবিকে তার নানা সাহেবের বাড়িতে রেখে ওই মক্তবে ভর্তি করে দিলেন। আশেপাশের বিভিন্ন গায়ের ছেলেমেয়েরা পড়তে আসতো সেখানে। ফুলবিবির
নিজের গায়ের আমিন উদ্দিন নামের এক ছেলেও ওই মক্তবে আগে থেকেই পড়ত। সকলেই অচেনা ছেলে মেয়ে। ওই আমিন উদ্দিনই একমাত্র চেনা ছেলে ফুলবিবির। স্বাভাবিক কারণেই ওই আমিন উদ্দিনের সাথে ফুলবিবির মেলামেশা শুরু হয়। আমিন উদ্দিন অত্যন্ত সৎ প্রকৃতির ছেলে। নিজের গায়ের মেয়ে বলে আমিন উদ্দিনের বিশেষ একটা টান ছিল ফুলবিবির উপর। এই টান আর মেলামেশাটাই শেষ পর্যন্ত মহাব্বতের রূপ নিল। বছর তিনেক ফুলবিবি তার নানার বাড়িতে ছিল। ইতোমধ্যে তার বৃদ্ধ নানানাই পরপর ইন্তেকাল করলে ফুলবিবিকে পড়া ছেড়ে সগ্রামে অপাস আসতে হলো। ফুলবিবির বয়স তখন বছর 10। আমিন উদ্দিন গরিব ঘরের ছেলে। ওই মক্তবের এলেম হাসিল করার পর আর বড় কোনো মক্তবে যাওয়ার সামর্থ্য তার হয় না। তাই ফুলবিবি অপাস আসার পর বছরখানেকের মধ্যে আমিন উদ্দিনও অপাস এলো নিজ গায়ে। আমিন উদ্দিন আর ফুলবিবিদের বাড়ির মধ্যে একটা ছোট্ট পাড়াটার এই ব্যবধান আমিন উদ্দিন আর ফুলবিবির মধ্যে কোনো প্রাচীর তুলতে পারল না। মক্তবের ওই মেলামেশার জের ধরে তারা হামেশায় একে অন্যের মাকানে আসা যাওয়া করতে লাগলো। একে একে কেটে গেল কয়েকটা বছর। কালক্রমে আমিন উদ্দিন ফুলবিবি উভয়ে পরিপূর্ণ যৌবনে এসে পৌঁছল। আমিন উদ্দিনের আম্মা আগেই মারা গিয়েছিল। এবার আমিন উদ্দিনের আব্বা ও ফুলবিবির আব্বা হঠাৎ এক মহামারীতে আক্রান্ত হয়ে 1 সপ্তাহের মধ্যে উভয়ে ইন্তেকাল করলেন। আমিন উদ্দিন তার আব্বার যে সামান্য বিঘে কয়েক জমি ছিল তাই চাষ করতে লাগলো এবং অবসরকালে গাঁয়েরই এক মহাজনের দোকানে হিসাব লেখার কাজ করতে লাগলো। তাতে যা আয় হতো এতটা তার একার জন্যে লাগতই না। ফুলবিবির আব্বা মারা যাওয়ার পর খাজনা বাকির দায় দিয়ে তাদের সমস্ত সম্পত্তি তহসিলদারকে হাত করে অন্য একজন দুষ্ট লোক নিয়ে নেয়। কন্যাসহ রাতারাতি ফুলবিবির বিধবা মা পথে এসে দাঁড়ান। এ অবস্থায় আমিন উদ্দিন তাদের এনে নিজ মাকানে তুলে এবং আমিন উদ্দিনের সাথে ফুলবিবির বিয়ের কথা পাকাপাকি হয়। ঠিক এমনই সময় হারিয়ে যায় আমিন উদ্দিন। ফুলবিবির প্রেমকে কেন্দ্র করে আমিন উদ্দিন ইতোমধ্যে অনেকেরই চক্ষুশূল হয়ে পড়ে। আমিন উদ্দিনকে ঘায়েল করতে না পারলে রূপসী ফুলবিবিকে পাওয়ার কোনো রাহা নেই দেখে কয়েকজন খন্নাস প্রকৃতির যুবক ষড়যন্ত্র গড়ে তোলে। তারা আমিন উদ্দিন মহাজনের যে দোকানে হিসাব লিখত সেই দোকানে ঢুকে প্রচুর অর্থ চুরি করে নিয়ে যায়। উদ্দেশ্য তাদের চুরির দায়ে আমিন উদ্দিনকে ফাটকে পাঠিয়ে দেয়া। উদ্দেশ্য তাদের সফল হল। সেই খন্নাসদেরই তৎপরতায় সে মহাজন আমিন উদ্দিনকে চোর বলে শনাক্ত করল। নালিশ পেয়ে ওই এলাকার পাইক এলো আমিন উদ্দিনকে কয়েদ করতে। উপায়ন্তর না দেখে আমিন উদ্দিন গ্রাম ছেড়ে পালিয়ে যায়। যাবার কালে সে ফুলবিবিদের বলে যায় আপাতত কয়েদ এড়ানোর জন্য সে অনেক দূরে চলে যাচ্ছে। এই গরম ভাবটা ঠান্ডা হলেই অপাস আসবে সে। 7-8 গাঁ দূরে তার এক দূর সম্পর্কের খালুর বাড়ি আছে, সে তাকে বলে রাখবে। তেমন মুসিবত দেখা দিলে ফুলবিবি যেন তার আম্মাকে নিয়ে সেখানে গিয়ে আশ্রয় নেয়। আমিন উদ্দিন হারিয়ে যাওয়ার সপ্তাহ 2-এর মধ্যেই সেই মহাজন ক্ষতিপূরণের অজুহাতে আমিন উদ্দিনের ঘর বাড়ি বিষয় সম্পত্তি সমস্তই দখল করে নিয়ে নেয়। ফুলবিবিরা আবার নিরশ্রয় হয়ে পড়ে। অনেক অনুনয় বিনয় করার পর মহাজনটি আমিন উদ্দিনের একটা ঘর ফুলবিবিদের দেয় বটে, কিন্তু শেষ পর্যন্ত ফুলবিবিরা টিকতে সেখানে পারে না। ওই খন্নাসদেরই একজন পাড়ার লোক হাত করে জোর করে ফুলবিবিকে বিয়ে করার আঞ্জাম করে। লোকজন দাওয়াত করে তামাম আয়োজন করার পর বিয়ে করতে এসে দেখে গায়ের লোক অনেকেই আছে কোণের বাড়ি ঘিরে। এরই ফাঁকে মাকে নিয়ে কোন দিক দিয়ে পালিয়ে গেছে ফুলবিবি। খোঁজো খোঁজো, চারদিকে বেরিয়ে পড়ে লোকজন, কিন্তু হদিশ কিছু পায় না। সারা রাত হেতাহতা লুকিয়ে থেকে এক ভাড়াটে নৌকায় চড়ে তারা আমিন উদ্দিনের খালুর বাড়িতে হাজির হয়। আমিন উদ্দিন যথাযথ যোগাযোগ করা সত্ত্বেও আমিন উদ্দিনের সেই খালু তাদের নিজ বাড়িতে হপ্তার বেশি রাখে না। ওই গায়ের এক বিধবা রাজধানীতে ঝিয়ের কাজ করত। এই সময় সে বাড়িতে আসে একবার। রাজধানীতে ঝিয়ের চাহিদা অনেক শুনে ওই বিধবার সাথে আমিন উদ্দিনের খালু ফুলবিবিদের পাঠিয়ে দেয় রাজধানীতে। শহরে এসে ওই বিধবা ফুলবিবিদের সেপাই ফয়জুল্লাহ খান সাহেবের মাকানে এনে পৌঁছে দেয়। এ মাকানে ঝিয়ের দরকার আছে আগে থেকেই এ খবর জানা ছিল ওই বিধবার। ফয়জুল্লাহ খানের মাকানে সে ফুলবিবিরা এতদিন এক নির্ভরশীল আশ্রয়
খুঁজে পাই। সে পায় ফয়জুল্লাহ খানের মাকানে এসে বছর খানেক থাকার পর ফুলবিবির আম্মা ইন্তেকাল করেন। ফুলবিবির নিতান্তই কাঁচা বয়স দেখে ফয়জুল্লাহ খান তার সাথী দেওয়ার কোশেশ করেন, কিন্তু ফুলবিবির নিরতিশয় আপত্তি দেখে আর তিনি পিড়াপিড়ি করেন না। এরপর ইমাম হাতিম শাহ সাহেব শাহী মহলে এসে বসবাস শুরু করলে ফয়জুল্লাহ খান তাদের প্রয়োজনে ফুলবিবিকে ইমাম সাহেবের মাকানে এনে দিয়ে যান। ফুলবিবির বরাবর অনুরাগ থেকেই দিন গুজরান করছে, আর এটাই মাত্র ধ্যান ধারণা যদি কোনোদিন ফিরে আসে আমিনউদ্দিন। মোহমুগ্ধের মতো দম বন্ধ করে দিলরুবা বানু ফুলবিবির জীবন ইতিহাস শুনে গেলেন। ফুলবিবি থামলে তিনি তাজ্জব হয়ে বললেন, ওমা, সে কি, তুমি তাহলে বিবাহিতা নও? মানে এখনো তুমি অনুরা? সঙ্গে সঙ্গে ফুলবিবি দুহাত জোর করে বলল, দোহাই আপা, আপনি যা জানলেন তা আপনিই জেনে থাকুন, মেহেরবানি করে এটা আর দোসরা কাউকে বলবেন না, কসম খোদার। দিলরুবা বানু তাকে আশ্বাস দিয়ে বললেন, আরে না না, তুমি যা গোপন করে রেখেছ, তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি তা প্রচার করতে যাব কেন? কিন্তু আমার একটাই প্রশ্ন, এই জিন্দেগি যাপন করে কি শান্তি পাচ্ছ তুমি? একটু নীরব থেকে ফুলবিবির ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, এর চেয়ে বড় শান্তি তো অন্য কোনোভাবেই আমি পাবো না আপা। যদিও সে সেই যে গেছে আর ফিরে আসেনি, সবার সাথে আমারও ধারণা মারাই পড়েছে হয়তো কোথাও। তবু আল্লাহর ইচ্ছার কথা তো কিছু বলা যায় না আপা। যদি কখনো ফিরে আসে সে, তখন আমি জবাবটা দেব কি? ফুলবিবির একথায় দিলরুবা বানু বেগম স্তম্ভিত হয়ে গেলেন, যেন তার দিলের গভীরতম কথাটাই তাকে শুনিয়ে দিচ্ছে ফুলবিবি। যদি কখনো ফিরে আসে সে, তখন আমি জবাবটা দেব কি? এর কয়েকদিন পরের কথা। দিলরুবা বানু বেগম হাসিতে লুটোপুটি খেতে লাগলেন। দহলিজ থেকে ছুটে নিজের কামরায় আস্তে আস্তে ফুলবিবিকে উচ্চস্বরে ডাকতে লাগলেন, ফুলবিবি, ফুলবিবি, আরে এই বেখবর আওরাত, শোনো শোনো। ফুলবিবি গৃহকর্মে লিপ্ত ছিল। ডাক শুনে পরিমণি ছুটে এলো দিলরুবা বানুর কামরায়। দিলরুবা তখন হুমড়ি খেয়ে বিছানার উপর পড়ে হাসির বেগে ফুলে ফেঁপে উঠছিল। তা দেখে ফুলবিবি সবিস্ময়ে বলল, কি হলো আপা, এত হাসছেন কেন? দিলরুবা বানু প্রশ্ন করলেন, কোথায় ছিলে এতক্ষণ? ফুলবিবি বলল, কেন, এই ভেতরে। ভেতরে? বাইরের খবর রাখো কিছু? বাইরের খবর? এ দুনিয়ার খবর। দুনিয়ার? হ্যাঁ, এ দুনিয়ার কোথায় কি হচ্ছে সব খবর রাখো? ফুলবিবি হেসে বলল, কি যে কনাপা, নিজের খবরই পুরোপুরি যা রাখার তাকত নেই, সে রাখবে তামাম দুনিয়ার খবর? তবেই হয়েছে। বটে, এত এলেমি বা কই আমার, আর সে মৌকাটাই বা কই? তা না হয় না পারলে এই রাজধানীর কথা বাদ দাও, এ শাহী মহলে কোথায় কি হচ্ছে সব খবর রাখো কিছু? ফুলবিবি ভড়কে গেল, বলল, আমি? হ্যাঁ, তুমি রাখো এসব খবর? হায় আল্লাহ, এ মহলের একটা খবর জোগাড় করতে কত আচ্ছা আচ্ছা উজির নাজিরের মাথার ঘাম পায়ে পড়ে টপটপ করে, আর সেখানে আমি কোথায় কি হচ্ছে এ মহলের সে খবর কেমন করে পাবো? দিলরুবা বানু মুখ টিপে হাসতে লাগলেন, বললেন, কেমন করে পাবে? হ্যাঁ, কেমন করে পাবো? তোমার নাকের ডগার উপর কি হচ্ছে সে খবরটা জানো? মজাক করছে না পা? মজাক? তাই তো মনে হচ্ছে। এবার হাসতে লাগলো ফুলবিবিও। দিলরুবা বানু কপট রসে বললেন, ওরে আহাম্মক, তোমার এই ঘরের খবরটাও তুমি কিছু রাখো না? ঘরের খবর? ঘরের খবর কি আপা? শাদির খবর, বিয়ে হচ্ছে সে খবর। বিয়ে হচ্ছে? ওমা, কার? তোমার এই আপার। ধ্যাত, বললামই তো মজাক করছেন আপনি। আরে মজাক নয়, বিলকুল সত্যি ঘটনা। তোমার আপামনির শাদি মোবারক বেমালুম সুসম্পন্ন হয়ে যাচ্ছে। ফুলবিবি গম্ভীর হল, গম্ভীর কণ্ঠে বললেন, কি ব্যাপারটা কি আপা? কি হয়েছে বলুন তো? ইদানিং আপনার কথাবার্তা বুঝাই বড় মুশকিল হয়ে পড়েছে। দিলরুবা বানু একই রকম উল্লাসের সাথে বললেন, বলছি তো বিয়ে হচ্ছে আমার। বিয়ে হচ্ছে? কোথায় বিয়ে হচ্ছে? এ শাহী মহলে। শাহী মহলে? নওশাটাকে? বেগম সাহেবার ভাইপো
মানে বেগম সাহেবার খালাতো ভাইয়ের ছেলে। পাকাপোক্ত ব্যাপার। উপর মহলে জোগাড় যন্ত্র একদম তৈয়ার। ওমা, সে কি! আমার আব্বাজনও আছেন এখানে, তিনিও যোগ দিয়েছেন ওই উপর মহলের সাথে। আমার মাথায় কিছু ঢুকছে না আপা। এইমাত্র বেগম সাহেবের পরিচারিকা এসে আমাকে সংবাদ দিয়ে গেল, বেগম সাহেবা তলব করেছেন আমাকে। বেগম সাহেবা মানে খাস বেগম? হ্যাঁ, খোদ সুলতানে আলার স্ত্রী। তলব করেছেন মানে শাদী হচ্ছে আপনার, এটা কি করে বুঝলেন? আগে থেকেই কিছু ঘটনা জানি যে, আব্বার মুখেই শুনেছি আমার শাদীর ব্যাপারে সুলতান আলা ইদানিং খুব উদ্গ্রীব হয়ে উঠেছেন। ফুলবিবির চোখ দুটো ফুটে উঠল। সে তার হাতখানা গালে রেখে বলল, ওমা, সে কি! খোদ সুলতানে আলা কেন আপা? উনি আবার হঠাৎ এদিকে এত নজর দিলেন কেন? আহাম্মক, সুলতানে আলা আমার চাচা যান নন? বড় ভাইয়ের এই ঘাড়ের বোঝা হালকা করার কোশেশ যে কোনো বিবেকবান ছোট ভাইরাই করে থাকেন। ফুলবিবির তবুও দ্বিধাদ্বন্দ্ব কাটল না। সে আবার প্রশ্ন করল, সেই পরিচারিকা এসে কি এসব কথা বলেছে কিছু আপনাকে? হ্যাঁ, বলেছে। কি বলেছে? বলেছে আমার হবু নওশা আমার সাথে দুটো কথা বলতে ইচ্ছুক। তাই বেগম সাহেবা? মানে আপনার চাচি আম্মা আমাকে ডেকে পাঠিয়েছেন আমার মতামত কি জানার জন্যে? ফুলবিবি নীরব হয়ে গেল। এতক্ষণে দিলে তার একি নিল স্রেফ হাসি ঠাট্টার ব্যাপার এটা নয়, এটা সত্যি একটা জটিলতর বিষয় এবং এ নিয়ে চিন্তিত হওয়ার যথেষ্ট কারণ আছে। এটা উপলব্ধি করার সাথে সাথে ফুলবিবির মুখমণ্ডল মলিন হয়ে গেল। কিছুক্ষণ নীরব থেকে সে দিলরুবাকে প্রশ্ন করল, আপনি তাহলে কি ঠিক করলেন আপা? আপনি যাবেন এ ব্যাপারে হুজুর আইনের সাথে কথা বলতে? ফুলবিবিকে নিরাশ করে দিলরুবা বানু বেগম উৎসাহের সাথে বললেন, বাহ, যাব না? আমার শাদীর কথা আর আমি যাব না কথা বলতে? আপা, আমার কথা অন্য বলবে এটা কোনো কথা হলো? ইতস্তত করে ফুলবিবি ফের বলল, আচ্ছা আপা, আপনি কি রাজি হবেন ওই লোকের সাথে কথা বলতে? মানে ওই যে দুটো কথা বলতে চায়। কে? ওই পাত্রের সাথে? হ্যাঁ হ্যাঁ, ওই পাত্রের সাথে। 100 বার। বরং তিনি যদি ইতোমধ্যে মন বদল করে থাকেন, অর্থাৎ আর কথা বলতে নাও চান, তাহলে আমি তাকে এক সময় ডেকে পাঠাবো কথা বলার জন্যে। ফুলবিবি ক্ষুণ্ণ কণ্ঠে বলল, কথা আবার বলতে চাইবে না? আপনার সাথে কথা বলার ইজাজত পেলে কত রাজা বাদশাহ ছুটে আসবে কথা বলতে। আর এ তো সুলতানের নিজের নয়, তার ভাইয়ের নয়, তার বেগমের খালাতো ভাইয়ের আওলাদ। দেখেন গিয়ে এক পায়ে দাঁড়িয়ে আছে কথা বলার জন্যে। ফুলবিবি, কোনো শাহজাদা হলে না হয় একটা শাহজাদির ধান্দায় অন্য চিন্তা করত। ইনি তো আদৌ শাহী বংশের লোকই নন, মামুলি লোক। আরে শাহী বংশের লোক না হলে কি হবে, তিনি সুলতানের আত্মীয় আর পরিবারও তার সম্ভ্রান্ত। তবে তবে এটা নাকি একটা একেবারে আলাদা চিজ, স্বাদের ব্যাপারে বিলকুল ঠান্ডা। তবু ভালো। দিলরুবা বানু গরম হলেন, উষ্ণ কণ্ঠে বললেন, ভালো হলো কিসে? পুরুষ মানুষ স্বাদের ব্যাপারে উদাসীন হবে এটা আমি বরদাস্ত করতে পারি না। কিরকম? আমার চাচি তাই চান আমি তার সামনে গিয়ে হাজির হই, দুটো কথা বলি তার সাথে। আমার কথা শুনলে, তার তসবির দেখলে হয়তো ওই ঠান্ডা আগ্রহ জোরদার হতেও পারে। তিনি আপনাকে দেখেননি কখনো? না, আমার সুরাতের অর্থাৎ রূপের সুখ্যাতি শুনেই উনি এসেছেন। তার শোনার সাথে বাস্তবতা মিলে গেলে অবশ্যই উনি রাজি হবেন এ বিয়েতে। এ খবর আমার কাছে আছে। তাই আপনি যাবেন সেখানে? আলবাত। নিজের বিয়ের ঘটকালে নিজেই করবেন আপনি? তো অন্যের হাতে সে দায়িত্ব দিয়ে একটা জটিলতার সৃষ্টি করব? থেমে গেল ফুলবিবি। এক নাগাড়ে অনেক প্রশ্ন করেছে সে, জবাব যা পেয়েছে তাতে সে তৃপ্ত হতে পারেনি। নীরবে কিছুক্ষণ মেঝের দিকে চেয়ে থাকার পর ফুলবিবি ফের ক্ষুণ্ণ কণ্ঠে প্রশ্ন করল, আচ্ছা আপা, আপনি সত্যি সত্যি বিয়ের ব্যাপারে আগ্রহী? দিলরুবা বানু মুখ তুলে ফুলবিবির দিকে তাকালেন। ঈষৎ হাসি মুখে বললেন, কেন হব না কেন? বয়স হয়নি আমার? আবার থেমে গেল ফুলবিবি। তার চোখ মুখ বিবর্ণ হয়ে গেল। এবার অনেকক্ষণ সে কোনো কথাই বলল না। তা দেখে দিলরুবা বানু বললেন, আর কিছু বলবে? জি না। বলো। বলছিলাম কি,
বলো বলো। না থাক। ফুলবিবি তার বিষণ্ণ নজর ফিরিয়ে নিল। দিলরুবা বানু ব্যস্ত কণ্ঠে বললেন, তো থাক, তুমি এবার যাও তো দেখি, খুব তাড়াতাড়ি তৈয়ার হয়ে এসো। মানে? আমার সাথে যেতে হবে যে এক্ষুনি। একা একা যাব আমি? কোথায়? ওই বেগম সাহেবার কাছে? হ্যাঁ, সেখানেই তো। এত শিগগির শিগগির যাবেন? হ্যাঁ, তাই যাব। এসব কাজে গড়িমসি করা ঠিক নয়। তাছাড়া বেগম সাহেবারও খুব তাগাদা আছে। যাও যাও, শিগগির তৈয়ার হয়ে এসো। মলিন মুখে নতমস্তকে প্রস্থান করল ফুলবিবি। দিলরুবা বানু বেগম স্মিত হাস্যে তার দিকে এক ধ্যানে চেয়ে রইলেন। শাহ ইসমাইল গাজী সাহেবের অনুরোধের প্রেক্ষিতে সুলতান রুকনুদ্দিন বারবাক শাহ দিলরুবা বানু শাদির ব্যাপারে তৎপর হয়ে উঠলেন। রূপসী বিদুষী খোদ সুলতানের বংশোদ্ভূতা দিলরুবাকে শাদি করার খায়েশ আমির উমরাহ অনেকের দিলেই খরস্রোতা নদীর মতো প্রবাহমান ছিল। কিন্তু বেগম সাহেবা নিজে এতে হস্তক্ষেপ করায় অন্যান্যেরা সকলেই খামোশ হয়ে গেলেন।